ভাবুন তো, দিল্লির একটা একদম অত্যাধুনিক ল্যাবরেটরি। হোম, পুরো শীতাতপ নিয়ন্ত্রিত আর জীবাণুমুক্ত একটা জায়গা, তাই তো? একদম তাই। আধুনিক সব সরঞ্জাম, চারদিকে কেমিক্যালে ছোড়াছড়ি, আর সেখানে বসে একজন আধুনিক বিজ্ঞানী হন্যে হয়ে খুঁজছেন 400 বছর আগের একটা অভিশপ্ত গাছের রস। ওরে বাবা, ভাবলেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হয়। ঠিক বলেছেন। আধুনিক বিজ্ঞানের নিখুঁত চুক্তি আর প্রাচীন লোককথার এই যে একটা ভয়ঙ্কর সংঘর্ষ, মানে এটা তো সচরাচর দেখা যায় না। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা উৎস উপাদান নিয়ে আলোচনা করতে চলেছি। এটা কিন্তু শুধু একটা সাধারণ ভূতের গল্প নয়। একদমই না। যারা শুনছেন তাদের একটু প্রেক্ষাপটটা বলে দিই। এটা মূলত মধ্যপ্রদেশের বেরমপুর নামের একটা গ্রামকে কেন্দ্র করে। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা গ্রাম, আর এই পুরো আখ্যানটা একটা অ্যানিমেটেড হরর লোককথার ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া। কিন্তু আমরা তো এখানে শুধু ভয় পাওয়ার জন্য জড়ো হইনি। আমাদের মূল উদ্দেশ্য হলো এই গল্পের গভীরে ঢোকা। ঠিক, এই আখ্যানের পরতে পরতে লুকিয়ে আছে মানব মনের অবচেতন ভয়, বিজ্ঞান বনাম অন্ধবিশ্বাসের একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এখানে কাজ করছে। মানে এই লোককথাগুলো কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের আদিমিতম ভয়গুলোকে বাঁচিয়ে রাখে, সেটাই আসল ব্যাপার। হ্যাঁ, আর এর কিন্তু একটা খুব জোরালো বৈজ্ঞানিক এবং তাত্ত্বিক ভিত্তিও রয়েছে। তো গল্পের শুরুতেই আমরা মদন নামের এমন একটা চরিত্রের মুখোমুখি হই যে আসলে আমাদের অনেকেরই প্রতিনিধিত্ব করে। শনিবার রাতের সেই দৃশ্যটা, তাই না? হ্যাঁ, শনিবার রাত, আর মদন মরিয়া হয়ে উঠেছে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। কিন্তু তার বাবা তাকে বারবার সতর্ক করছেন। ওই নিশিরমোলোর ব্যাপারে। ঠিক। আচ্ছা, যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, এই নিশিরমূল হল 4 জন ভয়ানক লোক যারা কাঁধে একটা কফিন, মানে একটা তাঁবুত নিয়ে ঘোরে। আর একটা অদ্ভুত মন্ত্র পড়ে, বম বম বশ। একদম। তাদের দেখলে নাকি মৃত্যু অবধারিত। কিন্তু মদন তো আধুনিক যুগের মানুষ। সে এই সতর্কবাণীকে স্রেফ 2য় শতকের চিন্তাধারা বলে উড়িয়ে দেয়। এই জায়গাটা কিন্তু সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভীষণ আকর্ষণীয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, প্রাচীনকালে যখন আধুনিক আইনশৃঙ্খলার কোনো ব্যবস্থা ছিল না, তখন সমাজকে নিয়ন্ত্রণের জন্য এই মিথগুলো ব্যবহার করা হতো। একদম ঠিক ধরেছেন, এগুলো একটা মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে কাজ করত। রাতে জঙ্গলে হিংস্র প্রাণী বা ডাকাতদের ভয় তো ছিলই। হ্যাঁ, স্বাভাবিক। তাই মানুষকে রাতে ঘরে আটকে রাখার জন্য এই নিশির মোলোর মতো ভয়ের গল্প তৈরি করা হতো। বলতে পারেন এক ধরনের আদিম সান্ধ্য আইন বা কারফিউ জারি করা আর কি। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। পদ্ধতি হিসেবে এটা হয়তো দারুণ, কিন্তু মদনের ক্ষেত্রে বিষয়টা তো আর শুধু গল্পের স্তরে আটকে থাকেনি। না, মোটেও না। সে যখন বন্ধুদের সাথে আড্ডা আর একটু মদ্যপানের লোভে জঙ্গলের শর্টকাট রাস্তাটা ধরে, হ্যাঁ, ওই শর্টকাটটাই তো কাল হলো। ঠিক তখন সে সত্যি সত্যি সেই ভারী পায়ের শব্দ আর শিউরে ওঠা মন্ত্র শুনতে পায়। মদনের এই ব্যাপারটা হলো অনেকটা আবহাওয়ার পূর্বাভাসে চরম ঘূর্ণিঝড়ের সতর্কতা থাকা সত্ত্বেও। শুধু রোদ দেখে সমুদ্রের সাঁতার কাটতে যাওয়ার মতো, তাই না? একদম পারফেক্ট তুলনা। যে মদন একটু আগেও এত সাহসী ছিল, সে ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। হ্যাঁ, পরে তার বাবা এবং বিপুল নামের এক গ্রামবাসী তাকে ওই বটগাছের কাছে খুঁজে পায়। আর তখন তার অবস্থাটা ভাবুন। মদন চরম আতঙ্কিত, পুরো পক্ষাঘাতগ্রস্ত। এই যে মদনের আধুনিক যুক্তিবাদী মনটা এক মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল, এর পেছনের মেকানিজমটা আসলে কি? এর একটা খুব সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশে। আচ্ছা, একটু বিস্তারিত বলবেন? ধরুন, যখন মানুষ এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয় যা তার জানা পৃথিবীর যুক্তির সাথে মেলে না, তখন মস্তিষ্কে একটা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। মানে জ্ঞানীয় অসঙ্গতি যেটাকে বলে। হ্যাঁ, মস্তিষ্ক তখন বুঝতে পারে না সে লড়াই করবে নাকি পালাবে, যেটাকে আমরা ফাইট অর ফ্লাইট রেসপন্স বলি। মদনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। একদম। তার আধুনিক মস্তিষ্ক এবং তার সামনে দাঁড়ানো ওই অতিপ্রাকৃত দৃশ্য, এই দুইয়ের মধ্যে একটা শর্ট সার্কিট হয়, আর তারই শারীরিক প্রকাশ হলো ওই পক্ষাঘাত। মানে অজানা ভয়ের সামনে আধুনিক যুক্তির আবরণ খসে পড়তে 1 সেকেন্ডও সময় লাগে না। একদমই তাই। কিন্তু মদনের এই আদিম ভয়ের জগৎ থেকে আমাদের আখ্যানটা অত্যন্ত নাটকীয়ভাবে জায়গা পরিবর্তন করে। বেরমপুরের ওই গা ছমছমে জঙ্গল থেকে আমরা সোজা চলে আসি দিল্লির একটা আধুনিক বিজ্ঞান গবেষণাগারে। হ্যাঁ, ওই মেঘনার দৃশ্যটা। মেঘনা নামের একটা মেয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। স্বপ্নে সে দেখেছে একটা কুয়াশাচ্ছন্ন জঙ্গল,
আর একটা বিশাল ভয়ঙ্কর পাখি তাকে তাড়া করছে। ঠিক, আর সে দৌড়তে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। সেই গাছ থেকে সবুজ রঙের একটা তরল টপকে টপকে পড়ছে। সকাল 9টায় তার ঘুম ভাঙে। এই স্বপ্নের দৃশ্যপটটিকে কিন্তু মনস্তত্ত্ববিদ কার্ল জুংয়ের কালেকটিভ আনকনশিয়াস বা সমষ্টিগত অবচেতনার তত্ত্ব দিয়ে চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, সেটা কিভাবে? আমাদের মস্তিষ্ক হয়তো বংশ পরম্পরায় এমন কিছু প্রাচীন স্মৃতি বা ভয়ের সংকেত বহন করে যা আধুনিক জীবনে কোনো প্রাসঙ্গিকতা রাখে না, কিন্তু ভেতরে সুপ্ত থাকে। তত্ত্বের জায়গা থেকে বিষয়টা মানা গেল, কিন্তু গল্পের পরের অংশটা কি একটু খাপছাড়া নয়? কোন অংশটা বলুন তো? মানে মেঘনা আর তার রুমমেট ঈশিতা, তারা তো প্রফেসর জয়দেবের অধীনে একটা অ্যান্টিডোট বা প্রতিষেধক তৈরি করার কাজ করছে, তাই তো? হ্যাঁ, আর তাদের হাতে সময়ে মাত্র 3 দিন। ঠিক। তো এই চরম চাপের মুখে ঈশিতা একটা পুরনো দন্তকথার বা মিথোলজির বই বের করে বসে। সেই বইতে সে মৃত্যুঞ্জয় অমৃত নামের একটা তরলের সন্ধান পায়, যেটা পূর্ণিমার রাতে একটা নির্দিষ্ট গাছ থেকে পড়ে। হ্যাঁ। আর মেঘনা বইয়ের ছবিটা দেখে চমকে ওঠে, কারণ ওটা হুবহু তার স্বপ্নের সেই গাছ। আমার প্রশ্নটা হলো, আধুনিক ল্যাবের বিজ্ঞানীরা প্রতিষেধক বানাতে প্রাচীন দন্তকথার বইয়ের সাহায্য নিচ্ছেন, এর মানে কি? এটা শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে। মানে এটা কি শুধু গল্পের খাতিরে গল্প বলা বা একটা সস্তা প্লট ডিভাইস নয়? আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু যদি আমরা বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, বিজ্ঞানের বহু বড় আবিষ্কারের পেছনেই প্রাচীন মিথ বা লোকজ্ঞানের প্রভাব থাকে। আচ্ছা, সেরকম কোনো উদাহরণ আছে কি? অবশ্যই আছে। ধরুন, অ্যাসপিরিনের মতো ওষুধ, সেটা এসেছে উইলো গাছের ছাল থেকে, যা প্রাচীনকাল থেকেই ব্যথানাশক হিসাবে লোক চিকিৎসায় ব্যবহৃত হতো। ও আচ্ছা। আবার কুইনিনের আবিষ্কারও প্রাচীন আদিবাসীদের জ্ঞান থেকে। বিজ্ঞান যখন কোনো জটিল সমস্যার সমাধানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় পড়ে, তখন সে শিকড়ের দিকে ফিরে তাকায়। একদম। আর মেঘনার ওই স্বপ্নের ব্যাপারটা শুধু কাকতালীয় নয়, একে বলা যায় জেনেটিক মেমোরি। ঈশিতার যৌক্তিক অনুসন্ধান এবং মেঘনারই অবচেতন স্মৃতি, এই দুইয়ের একটা অদ্ভুত সংযোগ আমরা এখানে দেখছি। তার মানে আপনি বলতে চাইছেন, যখন আধুনিক ল্যাবরেটরির ডেটা কাজ করে না, তখন অবচেতন মন আদিমকালের ডেটাবেস থেকে তথ্য খুঁজতে শুরু করে। ঠিক তাই। আর সেই তথ্যের ওপর ভরসা করেই মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে মেঘনা আর ঈশিতা বাসে করে রওনা দেয় ব্যারমপুর গ্রামের দিকে। 5 ঘন্টার দীর্ঘ একটা বাসযাত্রা। যাত্রাটা বেশ লম্বা। কিন্তু তারা যখন বারমপুরের বিশাল গেটের সামনে পৌঁছায় এবং ভেতরে পা রাখে, তখন প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। ওই হঠাৎ অন্ধকার নেমে আসার বিষয়টা। হ্যাঁ, একটু আগেও যেখানে রোদ ঝলমল করছিল, সেখানে হঠাৎ মেঘে সূর্য ঢেকে যায়, চারপাশ অন্ধকার হয়ে আসে, আর শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়। সত্যি গা ছমছমে পরিবেশ। এখানেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। যেন মেঘনা ও সীতা কোনো অদৃশ্য সীমানা পেরিয়ে একটা অভিশপ্ত সমান্তরাল মহাবিশ্বে প্রবেশ করেছে, যেখানে প্রকৃতি নিজেই তাদের আগমনে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সাহিত্যে বা গল্পে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনকে কিন্তু একটা বিশেষ নাম দেওয়া হয়। একে বলে প্যাথেটিক ফ্যালাসি। প্যাথেটিক ফ্যালাসি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, যখন মানুষের মানসিক অবস্থা বা কোনো অশুভ ঘটনার পূর্বাভাস প্রকৃতির আচরণের মাধ্যমে প্রকাশ পায়, তাকে প্যাথেটিক ফ্যালাসি বলে। কিন্তু এর পেছনে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। সেটা কিরকম? ধরুন, একটা প্রত্যন্ত গ্রাম যা 400 বছর ধরে নিজেদের মতো একটা আবদ্ধ ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রে রয়েছে, সেখানে হঠাৎ করে বাইরের জগতের অনুপ্রবেশ ঘটলে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। আচ্ছা, মানে একটা ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া। ঠিক, প্রকৃতির এই ধূলিঝড় আসলে সেই বদ্ধ ইকোসিস্টেমে আধুনিকতার আগ্রাসনের একটা রূপক হিসেবে কাজ করছে। কিন্তু এই রূপকটা তো একটু পরেই আক্ষরিক অর্থে ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই না? একদমই। এই ধূলিঝড়ের মধ্যেই গ্রামের মুখিয়া তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। ঈশিতারা মিথ্যে অজুহাত দেয় যে তারা 5টি গ্রাম নিয়ে রিসার্চ করতে এসেছে। আর মুখিয়া তাদের নিজের বাড়িতে আশ্রয়ও দেন। কিন্তু তারা সেই বাড়িতে ঢোকার পরেই মুখিয়ার বাড়ির মন্দিরের প্রদীপ হঠাৎ নিভে যায়। হ্যাঁ, আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, শুধু মুখিয়ার বাড়ি নয়। ঠিক, গ্রামের মন্দিরেও যখন পূজারী আরতি করছিলেন, ঠিক সেই সময়ে সেখানকার প্রদীপও তপ করে নিভে যায়, আর পূজারী আকাশে কালো অন্ধকারের এক অশুভ ঘোরাফেরা লক্ষ্য করেন।
এটা কিন্তু খুব স্ট্রং একটা ভিজুয়াল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই যে একই সময়ে দুটো প্রদীপ নিভে যাওয়া, এটা তো শুধু একটা ভৌতিক চমক নয়, এর নিশ্চয়ই একটা গভীর অর্থ আছে। অবশ্যই আছে। প্রদীপ নিভে যাওয়া হল ঐশ্বরিক সুরক্ষা বলয় ভেঙে পড়ার একটা সর্বজনীন প্রতীক। এটাকে একটা সাইকোলজিক্যাল কোয়ারেন্টিন ভাঙার মতো করে ভাবা যেতে পারে। সাইকোলজিক্যাল কোয়ারেন্টিন মানে মনস্তাত্ত্বিক কোয়ারেন্টিন। হ্যাঁ, বেরমপুর গ্রামটা যেন ৪০০ বছর ধরে একটা মনস্তাত্ত্বিক কোয়ারেন্টাইনে ছিল। মেঘনা ও ঈশিতার আগমন শুধু দুজন বহিরাগতর আগমন নয়, তাহলে এটা কি? এটি এমন কিছুর প্রবেশ যা ওই গ্রামের ঘুমন্ত অন্ধকারকে নাড়া দিয়েছে। প্রদীপ নিভে যাওয়াটা ইঙ্গিত দেয় যে বহিরাগতদের আগমনে গ্রামের দীর্ঘদিনের ভারসাম্য নষ্ট হয়েছে। আর এই প্রতিরোধ ব্যবস্থা যে কতটা ভেঙে পড়েছে তা আমরা বুঝতে পারি ঠিক সেই রাতে। ওই রাজমহলের দৃশ্যটা, তাই না? হ্যাঁ, মুখিয়ার ছেলে অনুজ মেঘনা আর ঈশিতাকে মাঝরাতে লুকিয়ে রাজা সুরজভানের ৪০০ বছরের পুরনো রাজমহলে নিয়ে যায়। সদর দরজা জ্যাম থাকায় তারা একটা জানলা দিয়ে ভেতরে ঢুকে। আর ভেতরে ঢোকার পরেই মেঘনার সাথে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক বলেছেন, তার সবকিছু খুব পরিচিত মনে হতে থাকে, যাকে আমরা ডেজা ভু বলি। হ্যাঁ, সবকিছু যেন তার চেনা। কিন্তু মেঘনা তো দিল্লিতে থাকে। ৪০০ বছরের পুরনো একটা রাজমহল তার চেনা লাগছে কেন? এটা কি শুধু কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এটা কোনোভাবেই কাকতালীয় নয়। একটু আগেই আমরা যে জেনেটিক মেমোরির কথা বলছিলাম, এটা তারই চরম বহিঃপ্রকাশ। মানে অতীত কখনো পুরোপুরি মরে যায় না? একদমই না, তা কেবল ঘুমিয়ে থাকে। মেঘনার স্মৃতির এই পুনর্জাগরণ প্রমাণ করে যে সে শুধু একজন দর্শক নয়, সে এই প্রাচীন রহস্যের একটা অবিচ্ছেদ্য অংশ। তার মানে মেঘনাদের আগমনই কি? হ্যাঁ, এটা শুধু একটা বৈজ্ঞানিক অভিযান নয়, এটি একটি অসম্পূর্ণ অতীতের পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত। আর এই পুনরাবৃত্তির বিষয়টা সত্যি শিউরে ওঠার মতো। কারণ একদিকে মেঘনা রাজমহলে নিজের অতীত হাতড়াচ্ছে, আর ঠিক তখনই গ্রামের বুকে ফিরে আসে সেই প্রাচীন আতঙ্ক। মানে বহু বছর ঘুমিয়ে থাকার পর নিশির মোলও আবার জেগে উঠেছে। ঠিক, আবার শোনা যায় সেই বম বম বুশ মন্ত্রের আওয়াজ। মুখিয়া আর পূজারী বুঝতে পারেন বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু এর মধ্যেই একটা অদ্ভুত দৃশ্য আমাদের নজরে আসে। ওই জঙ্গলের ধারের দৃশ্যটা তো। হ্যাঁ, দুই গ্রামবাসী সম্পদ আর কপ্তা তখনও জুয়া খেলছিল। এই চরম আদিভৌতিক পরিবেশের মাঝে যখন একটা সাক্ষাৎ মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, তখন দুজন মানুষ নিশ্চিন্তে জুয়া খেলছে। এটা কিভাবে সম্ভব? এটা আসলে মানুষের চরিত্রের আরেকটা অন্ধকার দিক তুলে ধরে। বিপদ যখন খুব সাধারণ বা নিয়মিত অভ্যেসে পরিণত হয়, তখন মানুষের ভয় কাজ করা বন্ধ করে দেয়। মানে তারা ভয় পেতে ভুলেই যায়। হ্যাঁ, একে বলা যায় নর্মালাইজেশন অফ থ্রেট। সম্পদ আর কপ্তা হয়তো ভেবেছিল যে তারা জঙ্গলের ধারে বসে আছে, বিপদ তাদের ছুঁতে পারবে না। তারা নিজেদের তৈরি করা একটা মিথ্যা নিরাপত্তার বলয়ে বাস করছিল। কিন্তু সেই মিথ্যা নিরাপত্তার বলয়টা তো খুব নির্মমভাবেই ভেঙে যায়। তারা দেখে সেই ৪ জন কফিনবাহী লোক তাদের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। আর ৪ জনের চোখ লাল জ্বলজ্বল করছে। হ্যাঁ, আর তারপরই তাদের সামনে সেই কফিনটা ধীরে ধীরে খুলে যায়। কফিনের ভেতর কি ছিল তা আমাদের সরাসরি দেখানো হয়নি, কিন্তু যারা শুনছেন তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ওই কফিনের ভেতর আসলে কি ছিল। যা দেখে ওই দুজন মানুষ আক্ষরিক অর্থে ভয়ে জমে গেল। ঠিক, আর এমন একটা রক্তজল করা চিৎকার করে উঠল যা পুরো গ্রামের মানুষ শুনতে পায়। কফিনের ভেতর কি ছিল তার চেয়েও বড় কথা হলো, কফিনটা আসলে কিসের প্রতীক। কিসের প্রতীক বলে আপনার মনে হয়? এটা হলো সেই আদিম অবদমিত ভয়ের প্রতীক, যা মানুষ কখনো সামনাসামনি দেখতে চায় না। ওই কফিনের ভেতর এমন কিছু ছিল যা মানব মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাইরে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো টাইমিং। ঠিক যেই মুহূর্তে বাইরে ওই চিৎকারটা শোনা যায়, হ্যাঁ, ঠিক সমান্তরালের রাজমহলের ভেতরে মেঘনারা একটা দরজা খোলার প্রচণ্ড শব্দ শুনতে পায়। একদম, আর কাউকে বেরিয়ে আসতে দেখে চমকে যায়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? রাজমহলে মেঘনার এই পরিচিতির অনুভূতির সাথে কফিনের ভেতরের রহস্যের কি সম্পর্ক থাকতে পারে? আমরা সেই চিরন্তন দ্বন্দ্বের একেবারে কেন্দ্রে এসে পৌঁছেছি। একদিকে মেঘনা, যে বিজ্ঞানের সাহায্যে মৃত্যুঞ্জয়, অমৃত বা মৃত্যুকে জয় করার ওষুধ খুঁজছে। হ্যাঁ, সে ওই রাজমহলের দরজা খোলার মাধ্যমে অমরত্বের রহস্য উন্মোচন করতে চাইছে। আর ঠিক একই সময়ে গ্রামের প্রান্তে কফিনের ডালা খুলে যাচ্ছে, যা কিনা সাক্ষাৎ মৃত্যুর প্রতীক।
বিজ্ঞান যখন প্রকৃতির নিয়ম ভেঙে অমরত্ব খুঁজতে যায় তখন প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্য চরম মৃত্যু বা ধ্বংসকে জাগিয়ে তোলে। ওরে বাবা, এটা তো জীবন ও মৃত্যুর, বিজ্ঞান ও প্রাচীন অন্ধকারের এক ভয়াবহ সমীকরণ। একদমই তাই। মেঘনার স্মৃতির পুনর্জাগরণ এবং কফিনের ডালা খুলে যাওয়া, এই দুটি ঘটনাই সেই সমীকরণের অংশ। এই সমীকরণটা সত্যি ভাবিয়ে তোলে। বেরুমপুর গ্রামের এই নিশির মূলর আতঙ্ক, মেঘনা ও ঈশিতার মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজ এবং বিজ্ঞান ও অতিপ্রাকৃতের এই ভয়ঙ্কর সংঘাত, সবকিছু মিলিয়ে এটা মানুষের চিরন্তন অজানার প্রতি আকর্ষণকেই তুলে ধরে। হ্যাঁ, আমরা কেন এই ধরনের গল্প শুনতে এত ভালোবাসি? কারণ এটি আমাদের আদিমতম ভয়, মৃত্যু ভয়ের সাথে সরাসরি যুক্ত। আর একই সাথে মৃত্যুকে জয় করার যে চিরন্তন আকাঙ্ক্ষা তার সাথেও যুক্ত। এই গল্পের প্রতিটি চরিত্র নিজের মতো করে এই ভয়ের সাথেই লড়াই করছে। একদম, কেউ যুক্তির সাহায্যে, কেউ বিজ্ঞানের সাহায্যে, আর কেউ বা অন্ধবিশ্বাসের সাহায্যে। আমরা আমাদের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি। খুব দ্রুত কেটে গেল সময়টা। সত্যি, শুরুতে আমরা বলেছিলাম যে কিভাবে আধুনিক ল্যাবরেটরির নিখুঁত যুক্তির সাথে একটা প্রাচীন অস্পষ্ট অন্ধকারের সংঘাত ঘটে। কিন্তু যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের জন্য আজকে একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। সেটা কি? একটু ভেবে দেখুন তো, মেঘনা আর ঈশিতা মৃত্যুকে জয় করার জন্য মৃত্যুঞ্জয় অমৃত খুঁজছিল। যদি সেই অমৃত সত্যি অমরত্বের প্রতীক হয়, তবে কি এমন হতে পারে যে নিশির মূলদের ওই কফিনের ভেতর আসলে মৃত্যুরই কোনো মূর্তরূপ বন্দী ছিল? মানে যারা অমরত্ব খোঁজে তারা কি নিজেদের অজান্তেই চরম মৃত্যুকে জাগিয়ে তোলে? ঠিক তাই। এই প্রশ্নটা আমরা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম। আজ আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।